নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা জলে নীলসারি উপন্যাসটি। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। তাহলে চলুন শোনা যাক। হ্যাঁ বাবু, থাকবে। ছোকরা আর কিছু না বলে সিগারেট বের করলো। ছোটদা নৌকায় উঠতেই শর্মী মাঝিদের বলল, চালাও চালাও জোরে। অত্যন্ত বিরক্ত হয়েছে ওই লোকটার ওপর। কি ভয়ানক শয়তান, পিছু নিয়েছে কতক্ষণ থেকে, আবার নৌকাতেও আসতে চায়। কিন্তু লোকটার আশ্চর্য অত্যাবসায় সত্যি প্রশংসনীয়। শর্মির জন্য কতখানা ব্যাকুলও। চেহারাটা ভদ্রলোকের মতোই, চোট ছাচর নয় নিশ্চয়। হতেও তো পারে, যা দিনকাল পড়েছে কে জানে। কি উদ্দেশ্য নিয়ে ও শর্মিদের পিছু হয়েছিল। শর্মির যেন কেমন ভয় ভয় করতে লাগলো। কিন্তু এখন তারা প্রায় মাঝ গঙ্গায়। দূরে জেটিতে দাঁড়িয়ে সেই লোকটা সিগারেট টানছে, দেখা যাচ্ছে এখান থেকে। ও হয়তো দাঁড়িয়েই থাকবে শর্মিদের ফেরা পর্যন্ত, তারপর আবার পিছু নেবে। শর্মি এইসব ভেবে দাদাকে বলল, নৌকাটা নিয়ে দক্ষিণেশ্বরে যাওয়া যায় না দাদা? ভাড়া দিতাম। হ্যাঁ, যাওয়া যাবে না কেন? যেখানে ইচ্ছে যাওয়া যায়, কিন্তু রাত হয়ে যাবে। চলো তাহলে দক্ষিণেশ্বরে। শর্মি আবদার ধরে, রাত হোক কি, তোমাকে একটা গান শুনিয়ে দিচ্ছি আমি। বলে সে গান ধরে। চমৎকার গাইতে পারে শর্মি, কিন্তু খুব আস্তে গাইল গানটা। যদি ওই লোকটা শুনতে পায়, এই তার ভয়। কিন্তু এত দূর থেকে গলা শোনার কোনো সম্ভাবনা নেই। তবু শর্মি ভয় করছে। ছোটদা বলল, গলা চেপে গাইছিস কেন রে? হ্যাঁ, যা লোক রয়েছে চারিদিকে, থাকলোই বা গা গলা ছেলে। খালি গলা দাদা, যন্ত্র থাকলে সুবিধা হতো। তার থেকে বড় মাঝিদের কিছু বকশিস দাও, ভাটিয়ালে শুনিয়ে দেবে। গান ভালোবাসে ভাই বোনে। অবশেষে মাঝিদেরকেই বলতে হলো। গানের তালে তালে নৌকা চলছে, চমৎকার লাগছে সুর। সে লোকটাকে আর দেখা যায় না, ভয়ও আর পড়ছে না তার। সন্ধ্যার শান্তি বিছিয়ে পড়েছে নদীর ওপর, জলে স্থলে অন্তরিক্ষে। ছোটদা না হয়ে যদি আজ তার সঙ্গী হতো তার বর, রুচির দাদা, তোর ছাড়, ও কথাটাই কেন মনে আসে। সেসব তো চুকে বুকে গেছে আজ। কিন্তু শর্মিকে একটু দেখবার লোভে ওই লোকটা গাড়ি চালিয়ে এত দূর এলো, কত ফিকির করতে চেষ্টা করলো। আর রুচির দাদা তাকে পছন্দই করলো না। অবাক লাগছে শর্মি। রুচির দাদাটিকে সেদিন না দেখে সে বড়ই বোকামি করেছে। তার নিজের রূপ কতখানি সেটার জ্ঞান আছে তো সে ভদ্রলোকে। শর্মি শুনেছে রং খুব ফর্সা নয়, কিন্তু দেখতে চমৎকার। হোক গে, শর্মিষ্ঠা ও ভাবনায় এড়িয়ে যেতে চাইছে। ছোটদা বলল, তুই কি ভাবছিস রে শর্মি? এত গম্ভীর কেন? পরীক্ষার তো দেরি আছে। স্কুলের পরীক্ষাকে ভয় করি নে দাদা, কিন্তু জীবনের নানা পরীক্ষা নিত্য আসে। ও হ্যাঁ, তা ওটাতেও পাস হয়ে গেছিস তো? ওরা তোকে খুব পছন্দ করেছে। ওরা মানে ওদের বাড়ির সব। কিন্তু আদতে লোকটি নাকি আমায় অপছন্দ করেছে। সে তোকে দেখলো কখন? ছোটদা বিস্মিত হলো বিষে। সেদিন তার বোনকে নিতে এসেছিল স্কুলে। তার বোনকেই বলেছে যে আমাকে তার পছন্দ নয়। লক্ষ্মী ছোটদা, তুমি বাবা মাকে বলো যে ওখানে যেন আর তারা না যান। নিশ্চয়ই না। তোকে অপছন্দ করলো? রাগে ছোটদার মুখ কালো হয়ে উঠল। এর জন্যই বাবাকে বলেছিলাম তোর বিয়ে আমরা দেব না। এখন দেবই না। বাবা মাকে এত করে বুঝিয়েছি, এবার বিদ্রোহ করতে হবে। বিয়ে যদি দাও তো অন্য কোথাও, ওখানে নয়। তুই রীতিমতো অপমান বোধ করছিস শর্মি, বুঝতে পারছি। হ্যাঁ ছোটদা, বড়দাকে মেজদাকেও তুমি বলো, বিয়ে আমি ওখানে কিছুতেই করব না। শর্মিষ্ঠা বেশ দৃঢ় হয়েই বলল, ওরাই আর আসবে না তাহলে, আমাদের তরফ থেকে না গেলেই হলো। বাবাকে বারণ করো যেতে। তোর কিছু ভাবনা নেই, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। 4 ভাইয়ের একটা বোন, ফ্যানলা নাকি যে কারো পায়ে ফেলে দিতে হবে? রীতিমতো রেগে গেছে ছোটদা। আর শর্মি জানে ছোটদা রাগলে বড্ড রোগ চেপে যায় তার। জেদি ছেলে ছোটদা খুবই। অতএব রুচির দাদাকে আর বিয়ে করতে হবে না।
নিশ্চিন্ত হয়ে বসলো এবার। তুমি কি উদ্বাস্তু রিলিফ ক্যাম্পে যোগ দিয়েছো নাকি ছোটদা? হ্যাঁ, কেন? আমারও যেতে ইচ্ছে করে। খুব ভালো কথা, চল না কাল থেকেই। ওই সব সর্বহারা হারানো মা বাবাদের যথাসাধ্য সাহায্য করতে চাই আমি। সকালেই তোকে নিয়ে যাব। নিশ্চিন্ত হয়ে শর্মিষ্ঠা গান ধরল, সাদের তরণী আমার কে দিল তরঙ্গী। এতক্ষণ অধ্যবসায়ে পরিচয় দিল যে লোকটি শর্মিষ্ঠার পশ্চাৎপণ করে, সে অন্য আর কেউ নয়, শ্রীমান তাপস কুমার। বিবাহ নিরোধিনী সবার বিরাট নৌকাটা বানচাল হয়ে গেছে। ঝড়ের মুখে কোথায় যে গিয়ে পড়বে কে জানে, হয়তো ডুবেই যাবে। তাপস চিন্তায় আকুল হয়ে উঠল। নীল শাড়ি পরা যে মেয়েটিকে সেদিন দেখেছে সে স্কুলে, ওই সে। চিনতে এতটুকু ভুল হয়নিটা। নতুন গাড়িখানা ৩-৪ দিন ওই পাড়ায় ঘোরাঘুরি করে আজ সফল হয়েছে, কিন্তু এতখানা পরিশ্রম ব্যর্থ হলো। মেয়েটা আলাপ করা দূরে থাক, চটে গেছে নিশ্চয়, এবং সেই জন্যই নৌকায় তাকে শেয়ার দিল না। তাপসের ইচ্ছা ছিল নৌকায় উঠতে পারলে সে আত্মপরিচয় দিয়ে বলবে যে তার বোন রুচি হয়তো ওর সহপাঠিনী। অন্তত ওই স্কুলে পড়ে এইভাবে আলাপ জমিয়ে নেবে। কিন্তু ও চলে গেল। ওর বাড়ির ঠিক কোন রাস্তার কে জানে, তবে মানিকতলার ওদিকে নিশ্চয়। কিন্তু সেই লাল শাড়ি পরা শর্মিষ্ঠা নামা মেয়েটার সঙ্গেই তার বিয়ে সঙ্গত হচ্ছে। তার বাড়ি ৭ নম্বর জগন্নাথ বাইলেন। রুচির যেন আর কাজ নেই, তাই ওকে ধরতে গেছে বৌদির জন্য। কেন বাবু, এই মেয়েটাকে ধরলেই পারতিস। রুচি বলছিল স্কুলে সে যে মেয়েটার সঙ্গে কথা বলবে, দাদা পৌঁছাবে তখন সেই শর্মিষ্ঠা। তাহলে ওই বিদঘুটে পৌরাণিক নামাওয়ালি লাল শাড়ি পরা মেয়েটাই শর্মিষ্ঠা? পুরাণের শর্মিষ্ঠার ওপর কোনো শ্রদ্ধা নেই তাপসের। দেবযানীকে বঞ্চিত করে যে যজাতিকে গোপনে বিয়ে করেছিল, শয়তান মেয়ে, ওর নামটার গুণই অমনি। কিন্তু তাপস এখন করবে কি? এ মেয়েটার নাম কি, বাড়ি কোন রাস্তায়, রুচিকে জিজ্ঞাসা করলেই এখনই জানা যেতে পারে। কিন্তু কোন মুখে আর জিজ্ঞাসা করবে? রুচির সঙ্গে বিয়ের ব্যাপার নিয়ে যেসব কথা তার হয়েছে, তাতে এখন আর অন্য কিছু জিজ্ঞাসা করা চলে না। তার থেকে রুচি এখন ঠেকায় পড়ে সেই পাড়াগাঁয়ের চৌধুরী কন্যার জন্য মাথা ঘামান। তাপস ইতিমধ্যে নিজেই এই মেয়েটির সন্ধান করে ব্যবস্থা করবে। দরকার হলে তখন রুচিকে জানানো যেতে পারে। কিন্তু ওর ঠিকানা জানা যায় কি করে? তাপস গাড়ি ফেরালো, কারণ বাইনোকুলার দিয়ে দেখতে পেল ওদের নৌকা সডান চলে যাচ্ছে বাগবাজারের দিকে। নিশ্চয়ই দক্ষিণেশ্বর যাচ্ছে। উপায় কি? তাপস এখন বাড়ি ফিরবে। চৌরঙ্গীর একটা বড় রেস্তোরাঁয় তাপস কিছু খেয়ে নিল। খাবার সময় সে পায়নি আজ বিকেলে। মেট্রোতে ভীষণ ভিড়, রোমিও জুলিয়েট চলছে। গাড়ি রেখে তাপস ঢুকে পড়ল ছবি দেখতে। কিন্তু আজ সন্ধ্যায় বিবাহ নির্দিনী সভার অধিবেশন হবার কথা। দূর করো, কি হবে ওসব করে? তাপস উঠে এসে বাড়ির চাকরকে ফোন করে দিল, সভ্যরা এলে যেন জানিয়ে দেওয়া হয়। বিশেষ কারণে সে যথাসময়ে যেতে পারবে না। সভ্যগণ মিটিং করতে চান, করবে। ছবি দেখার উদ্দেশ্য নয় তাপসে, সে চায় নিরিবিলি। সিনেমাঘরের অন্ধকারে থেকে নিরিবিলি জায়গা কলকাতা আর আছে কোথাও? নিশ্চিন্তে সে ভাবতে পারবে কি করা যেতে পারে ওই মেয়েটিকে লাভ করবার জন্য। রুচি যাকে তার জন্য ঠিক করেছে তাকে বিয়ে করবে না বলাই রুচি একেই তো রেগে খাপ্পা হয়ে আছে। তারপর ওই স্কুলের অন্য একটি মেয়েকে সে পছন্দ করে শুনলে আরও রেগে যাবে। রুচি যাকে ঠিক করেছে, লাল শাড়ি পরা মেয়েটি, অবশ্যই খারাপ কিছু নয়, দিব্যি আপ টু ডেট এবং সুন্দরী আর স্বাধীন, দেখলেই বোঝা যায়। এদিক যতদূর বোঝা যাচ্ছে নীল শাড়ি পরা মেয়েটির সঙ্গে রুচির তেমন আলাপ নেই, কারণ সে দূরে দাঁড়িয়েছিল। এমনকি গাড়িতে উঠবার সময়েও সে রুচির সঙ্গে কোনো কথা বলল না। ও হয়তো রুচির সহপাঠিনী নয়। ওর নাম কি হতে পারে? দেবযানী নিশ্চয় হবে না। ওর নাম পছন্দ নয় তাপসের। যার সঙ্গে সে বেড়াতে বেরিয়েছে সে ওর দাদা, মুখের গঠনই তা বোঝা যায়। উপরন্তু নৌকা চড়বার সময় দাদা বলে তাকে ডাকতে শুনেছে। আপন দাদা না হলে কেউ ছোটদা বলে না। যাক, গোড়ায় তাপস ভেবেছিল ছোড়াটা সম্পর্কে ওর কেউ নয়, পাড়ার বখাটে, ওর লাভারও হতে পারে। রাগ এবং দুঃখ তখন কম হয়নি তার।
কিন্তু আপন দাদা হলে বলবার আর কিছু কি থাকতে পারে? এখন ওই দাদা আর বোন থাকে কোথায়? কোথায় ওদের বাড়ি? জানলেই তাপস অনেকখানা এগিয়ে যেতে পারে তার প্ল্যানের পথে। শর্মিষ্ঠা নামক লাল শাড়ি পরা মেয়েটি ভালো, কিন্তু তাকে জীবন সঙ্গিনী করতে রাজি নয় তাপস। কেন কে জানে? ওকে ভালো লাগেনি তাপসে। আর বিয়ে যদি করতেই হয় তো যাকে ভালো লাগে তাকেই করা উচিত। বাবা অবশ্য খুব চটবে এবং রুচি তো চটে আছে, তবুও শর্মিষ্ঠাকে বিয়ে করা অসম্ভব। বরং বিয়ে করবে না বলে আরও কিছু কাল কাটাবে তাপস। কিন্তু রুচি নিশ্চয়ই মাকে এবং বাবাকে বলবে যে বকুলকে দাদা পছন্দ করে। বকুলের কথা মনেই ছিল না তাপসে। রুচির কেন যে মনে হলো দাদা বকুলকে চায় তা রুচিই বলতে পারে। তবে তাপস ওই দিকে তার নজরটা রেখে এদিকে কিছু সময় যায়, তাই প্রতিবাদ করেন। বাবা চৌধুরীদের বকুলকে নিতে রাজি সহজে হবে না, অতএব এখন কিছুদিন এইরকম গড়িমসি চলুক। ইতিমধ্যে তাপস ওই সবুজ শাড়ি পরা, আর যে সবুজ শাড়ি পরেছিল, নায়িকাটির সন্ধান করে। ওকে চাই তাপসে, ওকে চাই। অন্য কাউকে জীবনসঙ্গিনী করতে ওর মন চাইছে না। কিন্তু কেন? কেন? তাপস অবাক হলো। ওর সম্বন্ধে কিছুই জানে না তাপস, নাম পর্যন্ত না। অথচ তার সারা মন প্রাণ ওই দিকেই টানছে। যেন আশ্চর্য এক অনুভূতি তাপসের অন্তরে। বৈজ্ঞানিক তাপস কবি হয়ে উঠেছে। নিজের মনেই আবৃত্তি করে বসল। চলে নীল শাড়ি নিঙ্গারি নিঙ্গারি, পরাণ সহিন মোর। শিয়ালদা স্টেশনে এসে নামছে হাজার হাজার উদ্বাস্তু, সর্বহারা নরনারীর দল। অর্ণহীন, বস্ত্রহীন, মাতা, কন্যা, ভগিনী, বুভুক্ষু শিশু, স্থবির, বৃদ্ধ, বৃদ্ধা, রুগ্ন পুরুষ নারী আশ্রয়ের সন্ধান জানালেন। তাই আশ্রয়স্থল হয়েছে তাদের ওই স্টেশনের প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম, আশেপাশের ফাঁকা জায়গা, গাছপালা। অথচ কয়েকদিন পূর্বে এরা পরম নিশ্চিন্তে আপনাপন আবাসে প্রতিষ্ঠিত ছিলেন, পিতৃপুরুষের যুগার্জিত সংস্কৃতিতে অধিষ্ঠিত ছিলেন, আপনার ব্যক্তিসত্তায় বিশ্বাসী ছিলেন। আর আজ মানুষের মনুষ্যত্বকে এমন নির্মলভাবে পদদলিত করার ইতিহাস আর পাওয়া যাবে কিনা জানা নেই। কোনো রাজনৈতিক বা সমাজনৈতিক কারণে মানুষের এই অমানসিক অধঃপতন তা ভেবে দেখবার সময়ও নেই আজ মানুষের। মানুষ আজ শুধু অত্যাচারী, অবিবেকী হয়েও ক্ষান্ত হয়নি। মানুষ আজ হয়েছে মানবত্ব বর্জিত পশু। কিন্তু এই পশু মানবের মধ্যেও দেবদানব দেখা যায়। বিচিত্র লীলা প্রকৃতি। জীবন তুচ্ছ করে কতগুলো লোক ওই সর্বহারাদের সেবায় মেতেছে। চোখে সহানুভূতি অশ্রু ওদের অন্তর মহিমার উল্লসিত সাক্ষ্য, ওদের অপরাজিত মানব ধর্মের সূর্য শেখা। ক্যাম্প খোলা হয়েছে, কোথাও কোথাও গাছতলায় কাপড় টাঙিয়ে আচ্ছাদন করে দিয়েছে, কোথাও বা আকাশের নিচেই আশ্রয় নিয়েছে তারা। মানুষের দুরবস্থায় এই দুর্দিনে লেগেছে আবার মহামরণ। ব্যাপক অভিযান আরম্ভ হয়ে গেছে মৃত্যু দেবতা। আর আমাদের নবর পিতাগণ থেকে নরপতিগণ অবিরাম বাণী আর বিবৃতি দিচ্ছে এবং মধ্যে মধ্যে শান্ত ভ্রমণে শৌখিনতার মতো ওই আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করে। খবরের কাগজে ফলাও প্রচার চালাচ্ছে। ফটোগ্রাফদের কাজ বেড়ে গেছে ছবি তোলা। এই দুর্গত জনগণের দুঃখ মোচনের আন্তরিক অভিপ্সা কোথায় তাদের? থাকলে এই বিরাট উপমহাদেশের এক অংশ এমনভাবে বারংবার একই কারণে নির্যাতিত আর অপমানিত হয়, নিরাশ্রয় হয়ে পথে নামতে বাধ্য হয়, নিরস্ত্র হয়ে মৃত্যুবরণ করে, আর দেশবাসীগণ মৌখিক সান্ত্বনার কথা বলে কর্তব্য শেষ করেন। অত দুঃখ মাথায় নিয়ে যারা কোনো রকমের জীবনটুকু বাঁচিয়ে নিরাপত্তার আশ্রয়ে এখানে এসেছে, তাদের জন্য এই বিশাল দেশে আশ্রয়স্থল নাকি সীমাবদ্ধ। কিন্তু এসব রাজনৈতিক ব্যাপার, সুতরাং এখানে অপ্রাসঙ্গিক। দুর্গত জনগণের জন্য সেবা প্রতিষ্ঠান খোলা হয়েছে অনেকগুলি। কালো বাজারের কৌশলে যারা কয়েক বছর এর থেকে কোটিপতি হয়ে আসছেন আর হচ্ছে, তারা বাড়তি কিছু টাকা এইসব জনসেবায় দিয়ে কিছু পুণ্য সঞ্চয় করে নিচ্ছে। অর্থাৎ দেশবাসীকে জানাচ্ছেন যে শুধু কালোবাজারটাই তারা চালান না, লঙ্গরখানা খুলে লোকসেবা করবার মতো ঔদার্যও তাদের আছে। মানুষকে ধোঁকা দেবার এক উৎকৃষ্ট পদ্ধতি।
ট্রামে বাসে টিন বাজিয়ে অপর একদল চাঁদা সংগ্রহ করে বেড়াচ্ছেন। কোনো ছাপাখানা থেকে যা হোক একটা নাম কয়েকটা কাগজে ছাপিয়ে টিনের কৌটায় এঁটে তারা অনায়াসে মানুষের দয়াবৃত্তিকে তৃপ্ত হবার সুযোগ দিচ্ছে তাদের পকেট মেরে। অন্য দল টিনের বাক্সের বদলে থলে নিয়ে বেরিয়েছেন শহরে গলিতে গলিতে অন্তঃপুরিকাদের দাক্ষিণ্য হস্তকে কৃতার্থ করতে। ডিএল রায় ঢঙের সঙ্গীত চর্চাও করছেন তারা, কিন্তু ওই টাকায় কতটা যে বাস্তুহারাদের কল্যাণে লাগবে বলা শক্ত। তবু এত লোক এত রকম করছেন বাস্তুহারাদের জন্য, এবং খবরের কাগজে বড় আর লম্বা কলমগুলো ভর্তি হয়ে খবর বেরোচ্ছে। কিন্তু যার এসব কথা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কথার চাইতে শর্মিষ্ঠার প্রেমিক কথা অনেক ভালো লাগবে। ওই সেবা প্রতিষ্ঠানের একটাই যোগ দিয়েছে ওর ছোদ্দা। কয়েকদিন থেকেই রীতিমতো কাজ করছে সে ওখানে। আজ সকালে শর্মিষ্ঠাকে নিয়ে এলো। কাজ চমৎকার চলছে ওখানে। অসংখ্য বাস্তুহারা মানুষের সভ্যতাকে যেন বিদ্রুপ করছে তাদের প্রতিটি অঙ্গ। নিরন্ন, নির্যাতিত, নিঃসম্পদ, রুগ্ন, শীর্ণ, বিবর্ণ, অবসাদগ্রস্ত, অভিশপ্ত। সাধারণ সেবা প্রতিষ্ঠান ওদের শুধু বাঁচিয়ে রাখতে পারে হয়তো আরও দিন কত, কিন্তু যে কৃষ্টির পরিবাহক ওরা, যে যুগার্জিত সাধন মন্ত্রের ওরা সাধক, তাকে বাঁচিয়ে রাখা কি আর সম্ভব হবে? কে কোথায় গিয়ে পড়বে ওই মহা দুর্যোগে? কেউ উৎকলে, কেউ বা আন্দামানে। নদীমাতৃক দেশের নমনীয় মন বিহারের পাহাড়ি আবেষ্টনীতে আড়ষ্ট হয়ে তো যাবেই, আত্মবিস্মৃত হয়ে যাবে। কিন্তু উপায় কি? কয়েক বছর পূর্ব থেকেই চলেছে এই তাণ্ডব, এই বিভৎসতা, এই মৃত্যুলীলা। এইটাকেই থামাবার জন্য অখণ্ড ভারত খণ্ডিত হলো। এরই জন্য মেনে নেওয়া হলো দ্বিজাতি তত্ত্ব। এই মৃত্যু তাণ্ডব এড়াবার জন্য চিন্তাশীল দেশনায়করা করেন নতি শিকার, লোভী মানুষরা করলেন মসনদ লোভের চক্রান্ত, আর ধনী ব্যবসায়ীরা করলেন ব্ল্যাক মার্কেটের বেড়াজাল সৃষ্টি। কিন্তু এসব কথা ভেবে কোনো লাভ নেই। অন্ধ ঈশ্বর বিশ্বাসী আমরা শুধু ভাগ্যের ফল ভেবে হাজার বছর সয়ে আসছে অত্যাচার আর উৎপীড়ন। আজও মন্দ ভাগ্যের দোহাই পারব কর্মফলের দোষ স্বীকার করব, প্রকৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত করব। শর্মিষ্ঠা এখানে এসে দেখে, ভাবছে এই সব রকম কথা, আর দেখছে মানুষের যাযাবর জীবন, পশু জীবন, প্রাকৃত জীবন। আজই সে এসেছে, সুতরাং এখানে কীরকম কাজ চলে দেখবার এবং শিখবার জন্য কিছু সময় দরকার। মিস বেলা নাগ নাম্নী জনৈকা নারীকর্মী ওকে সব শিখিয়ে দিচ্ছে। এই সেবা কেন্দ্রটির তিনিই পরিচালিকা, মিস নাগ চিরকুমারী। শর্মিষ্ঠা কাগজগুলো ভালো করে বুঝে নিল, তারপর আরও কয়েকটা মেয়ের সঙ্গে কাজে যোগ দিল। অপূর্ণ বাস্তুহারার অন্তহীন দুর্গতি কয়েকটা সেবা প্রতিষ্ঠানে জনপদ কর্মী দ্বারা ঘুচাবার নয়। এ সত্য অনুভব করতে সময় লাগে না, কিন্তু ভাবনার তো কিছুই নেই। ওই যে জনৈক স্বনামখ্যাত নেতা এসে ওদের সংবাদ সংগ্রহ করছেন, সহানুভূতি জানাচ্ছে, সব ব্যবস্থায় অবিলম্বে করা হবে বলে আশ্বাস দিচ্ছেন। আর ভয় কি, ভাবনাই বা কি? শুধু উনিই নন, দেশব্যাপী এই দুর্গতিতে আর দুর্দশায় হৃদয়বান কেউই আসতে এবং বাণী দিতে কসুর করছেন না। কিন্তু মাস মাস করে বৎসর বুঝি চলে যায়, দুর্গতি তো কমছে না। উচ্চ আকাশে বিরাট মেঘ সমারোহ, নিচের মরুভূমি কিন্তু তেমনি শুষ্ক, তেমনি ঊষর, তেমনি উত্তপ্ত। কথা চলেছে চটকদার কথার বাঁধনিতে, ভোজ সভায় চলেছে ভোজন বিলাসের সঙ্গে বাণী বিলাস, বিদেশে চলেছে আন্তর্জাতিক খ্যাতি উমেদারি। কিন্তু এখানে পরিবর্তন শুধু মহামারীর কিঞ্চিত বৃদ্ধিতে, মৃত্যুর কিছু সময় সংক্ষেপে, মানবতার অধিকতর বিভৎস বিকৃতিতে। শর্মিষ্ঠা যথা নির্দিষ্ট কাজ করে যেতে লাগলো। যারা আসছেন তাদের অবস্থা দেখলে চোখে জল আসবে যদি হৃদয় বলে কোনো বস্তু থাকে তার মধ্যে, কিন্তু এসব ব্যাপারে হৃদয় বস্তুটা একান্ত মূল্যহীন। পৃথিবীর ইতিহাসে এর অসংখ্য প্রমাণ মিলবে। শর্মিষ্ঠা এত সব অভিজ্ঞতা বা জ্ঞান আজও হয়তো অর্জন করতে পারেনি, তবু এই বাস্তুহারা শিবিরে সে 2-3 দিনে যেটুকু জ্ঞান লাভ করলো জীবনের কঠিনতম পথে চলতে, সেটা তাকে যথেষ্ট সাহায্য করবে।
মিস নাগ ওর কর্মনিষ্ঠা দেখে খুশি হয়ে বললেন, সমী, তোমার মতো কর্মী পাওয়া সত্যি ভাগ্যের কথা। সমী অর্থাৎ শর্মিষ্ঠাকে ওখানে সবাই সমী বলতে আরম্ভ করেছে। বড় বড় লোকেরা প্রায়ই ওখানে উদ্বাস্তুদের দুর্গতি দেখত। নাম করা নেতা, বড় বড় রাজকর্মচারী, আরও আসতেন কাগজের সম্পাদক, সংবাদ সংগ্রহকারী এবং সাধারণ কৌতূহলী মানুষ। চোর, বদমাস, গুন্ডাও যে না আসে তা নয়। কিন্তু সেদিন যিনি এলেন কয়েকজন দেশসেবকের সঙ্গে, শর্মিষ্ঠা তাকে দেখেই চিনতে পারলেন। রুচির বাবা 2-3 বার তিনি শর্মিকে দেখতে গেছেন তাদের বাড়িতে, এবং প্রত্যেকবারই বলে এসেছে শর্মির মা বাবাকে যে মেয়ে তার খুবই পছন্দ, এখন যত শিগগিরই পারেন ঘরে তুলব। কিন্তু ঘরে আর শর্মিকে তোলা হলো না। তার ছেলের পছন্দ হলো না শর্মিকে। রুচির বাবার সঙ্গে আর দেখা করতে চায় না শর্মি। কে জানি কী ভাবেন। শর্মি হয়তো মনের দুঃখে সেবা ধর্ম গ্রহণ করেছে, কারণ সন্ন্যাসের পথে আর সেবা ধর্মের পথে বেরোনোর আগের ইতিহাস প্রায় এই রকম। মনের গভীর নিদারুণ আঘাত পেলেই মানুষ এইসব পথ বেছে নেয়। অবশ্য নিছক বৈরাগ্য বা সেবানুরক্তির জন্য যে কেউই বেরোয় না তা নয়। তাদের সংখ্যা কম, এত কম যে আঙ্গুলে গোনা যায়। অতএব রুচির বাবা তার দুর্বলতার কথাটাই ভাববেন। দরকার কি দেখা করে? শর্মিষ্ঠা আড়ালে চলে গেল। ওখানে আড়াল হবার অভাব কিছুই নেই। হাজার হাজার লোক, মোট প্যাটরা আর আবর্জনার পাহাড়। হাতি আড়াল হতে পারে আর শর্মি আড়াল হতে পারবে না? কিন্তু উনি যেন কাকে খুঁজছে? শর্মিকেই নাকি? না, উনিও সেবক মানুষ, দেশের ভালো কর্মী, দুর্গতদের অবস্থা দেখতে এসেছেন। এরপর আশু প্রতিকারের উপায় বাদলে বানিয়ে দেবেন। ওই যে 2-3-4টে রিপোর্টার ঘুরছে ওর পেছনে। শর্মি আরও আড়ালে গেল। এদিক ওদিক ঘুরে ফিরে ওরা সব দেখেও সদলে চলে গেলেন। দুর্গতদের দুঃখ তেমনি রইল, এক তিল কমল না। আকাশ বিহারী এরোপ্লেনে উড়ে এলেন জনৈক মহানেতা। কত আশা, কত আকাঙ্ক্ষা নিয়ে এরা অপেক্ষা করছিলেন তার জন্য। ভাবছিলেন তিনি এলেই একটা উপায় হবে। কিন্তু তিনিও এলেন, চলে গেলেন, উপায় কিছু করে গেলেন বাণী আর বিবৃতির মারফত। কাজে তার কিছুই হলো না। ধীরে ধীরে উদ্বাস্তুদের জীবন চরম অধঃপথের দিকে নামতে লাগলো। দেশের ধনী সম্প্রদায় হয়তো ইচ্ছে করলে কিছু করতে পারেন এখনও, কিন্তু তারা কি আর কিছু করবেন? বরং দরিদ্র মধ্যবিত্ত কিছু করেছেন এদের জন্য। কতদিন এভাবে চলবে? শর্মিষ্ঠা নিজের মনে ভাবছিল একটা ভাঙা চৌকিতে বসে। রুচির বাবা বলে যাবার পর মনটা যেন কিছু হালকা হলো। ভদ্রলোক ছেলের মতামত শুনে নিশ্চয় শর্মিকে আর পুত্রবধূ করবার চেষ্টা করবেন না। শর্মিও বেঁচে যাবে যে পছন্দ করে না তাকে বিয়ে করতে। গোড়ায় যার পছন্দই হলো না তাকে বিয়ে করার মতো বিড়ম্বনা আর নাই। খুবই ভালো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে রুচির মারফত শর্মি তার দাদার মতটা জানতে পারল। এখন সে উদ্বাস্তুদের জন্য যথাসাধ্য করবে আর ভালো করে বিয়ে পাস করবে। বিয়েই সে করবে না, কি হবে ছাই বিয়ে করে? তার দাদারা নিশ্চয়ই খাওয়া পড়া দিতে পারবে। তাছাড়া লেখাপড়া ভালো শিখলে নিজেও রোজগার করতে পারবে। আর তার দাদারা তো বলেই যে শর্মিকে নিয়ে তারা 5 ভাই, পঞ্চপাণ্ডব। তাদের পৈতৃক সম্পত্তি 5 ভাগ করে শর্মিকে 1 ভাগ দেবে তারা। দাদারা দেবে। শর্মি বিশ্বাস করে, এবং আরও সবাই বিশ্বাস করে, কারণ তার 4 দাদা তাকে সত্যি ভালোবাসে। বেশ হালকা মন নিয়ে শর্মি কাজে যোগ দিল। আবার ছোদ্দা পুরুষ বিভাগে রয়েছে একটু দূরে। মেয়েদের কাজ করতে করতে শর্মি বায়োচিত গুণে অনেক কিছুই ভাবতে লাগলো। আসলে ব্যাপারটা হচ্ছে রূপ গুণ সম্বন্ধে শর্মির নিজের ধারণায় দারুণ আঘাত লেগেছে। ওর অহংকারটা যেন বুড়ো হয়ে গেছে তাপসের অপছন্দের কথা শোনার পর। কিন্তু অহংকারী কি ছিল শর্মি? হ্যাঁ, ছিল বই কি, এখনও আছে। তার নিজের সম্বন্ধে লোকের কাছে শুনে শুনে শর্মির সত্যি ধারণা জন্মেছিল যে তাকে অপছন্দ করবে এমন ব্যক্তি পৃথিবীতে নেই। ইচ্ছে করলে সে স্বয়ংবরা হতে পারে। হয়তো তাকে লাভ করতে অর্জুনের লক্ষ্যবোধ করতে আসা বিচিত্র নয়। কিন্তু এ কী হলো? অতি সামান্য এক তাপস নামক ব্যক্তি তাকে অপছন্দ করে গেলেন। এর থেকে মরে যাওয়া ভালো ছিল শর্মি। ভালো?
তাপস কেমন মেয়ে বিয়ে করে সে দেখবে, কিন্তু নিজেও যদি কোনো অসাধারণ সুন্দর আর শক্তিমানকে বিয়ে করে শর্মী তাপসকে দেখাতে পারত, তাহলে হয়তো গায়ের ঝাল কিছু মিটত তার। আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই। সারাদিন কাজ করে সন্ধ্যায় শর্মিষ্ঠা বাড়ি ফিরল ছোটদার সঙ্গে, কিন্তু এসেই শুনল তার হবু শ্বশুর অর্থাৎ রুচির বাবা সকালে এসেছিলেন। পরশু আবার উনি আসবেন আশীর্বাদ করতে, কারণ বিয়ে উনি এখানেই দেবেন, তাতে ছেলের যত আপত্তি থাক। শর্মির বাবাকে উনি বলে গেছেন যে ছেলের আপত্তির কথা উনি শুনেছেন, কিন্তু তিনি নিজে যখন পছন্দ করেছেন তখন তার কথা শোনা হবে না। বিয়ে নিশ্চয়ই এখানেই হবে, শর্মিকে তিনি পুত্রবধূ করবেন। কথাগুলো শুনে শর্মি নিদারুণ ঘাবড়ে গেল। বিয়ে যার সঙ্গে হবে তার মত নেই, আর ছেলের বাবা বিয়ে দেবেনি? আধুনিক যুগে কোনো প্রাপ্তবয়স্ক শিক্ষিত পুত্রের পিতা এটা বলেন কি করে? কিন্তু শর্মি শুনেছে রুচির কাছে যে তার বাবা ভয়ানক জেদি লোক। সেকালে জমিদারের জেদ আর তেজ পুরো মাত্রায় আছে তার মধ্যে। ব্যাপারটা কিন্তু সুবিধে লাগছে না, কারণ ওরই তো ছেলে তাপস, তারও জেদ কিন্তু কম হবার কারণ নেই। বাপকা বেটা। কিন্তু শর্মি খুব ক্লান্ত ছিল, শুয়ে পড়ল। কখন ঘুম এসে গেছে, স্বপ্ন দেখল সেও যেন বাস্তুহারা হয়ে কোথায় গাছতলায় বসে কাঁদছে। ধর্মর করে উঠে বসল শর্মি। সকাল হয়ে গেছে, আলবাত বিয়ে করতে হবে। আমি যখন কথা দিয়েছি তখন আর কথা কি? কিন্তু কথাটা দেবার আগে আমায় একটু শুধলেন না? বাবা, তোকে আর কি শুধবো? তুই কদিনের ছেলে? শোন তাপস, তোদের বয়স আমাদের ছিল, ও বয়সের অভিজ্ঞতা তোর থেকে আমার বেশি, অনর্থক আর জ্বালাসনি। অমন সুন্দর মেয়ে। বাবা যেন একটু কোমল কণ্ঠে বললেন শেষের কথাগুলি। তাপস মাথা নিচু করে দাঁড়িয়ে। বাবাকে সে চেনে। ছোটবেলায় জেদের বসে তিনি নাকি তার বাবার সঙ্গে ঝগড়া করে হিমালয়ে চলে যান। পরে অনেক খোঁজ করে তার বাবা তাকে কোন সাধুর আখড়া থেকে ফিরিয়ে আনে। কিন্তু তাপসও তো সেই বাপেরই ছেলে। একটু থেমে বলল, আমার মত নেই ওখানে বিয়ে করতে। এরপরও যদি আপনি জোর করেন তো কি আর বলবো। হ্যাঁ, জোরই। তোর ইচ্ছে হয়তো যা দেখে আয়, তাকে 7 নম্বর জগন্নাথ বাই লেনে বলিস তো খবর দিই, ওরা অ্যারেঞ্জমেন্ট করবেন। আপনার হুকুম যখন মানতেই হবে তখন আর দেখে কি করব। খুব ভালো কথা। শুনলাম বাসুদেবপুরে চৌধুরীদের মেয়েটাকে নাকি বিয়ে করতে চাস। কেন চাস তা তুই জানিস, কিন্তু আমার ঘরে ওরকম পুত্রবধূ চলবে না। যা এখন। তাপস আস্তে আস্তে বেরিয়ে এলো বাবার ঘর থেকে। 7 নম্বর জগন্নাথ বাই লেনের মেয়েটাকে বিয়ে করা ছাড়া আর গত্যন্তর নেই। অন্য উপায় হচ্ছে তার বাবার মতন বাড়ি থেকে বেরিয়ে হিমালয়ে চলে যাওয়া, কিন্তু অতটা তাপস পারবে না। স্যান্ডেল পায়ে রুচি সিঁড়ি দিয়ে নেমে আসছে দেখতে পেল। ওই তো নষ্টের গোড়া। দাদার জন্যই কোনেই যদি ঠিক করলি, তো ওটাকে না করে অন্য যে নীল শাড়ি পরা। রুচি। তাপস ডাকল, যাই দাদা। রুচি তখনই এসে দাঁড়ালো। তোর সেই 7 নম্বর জগন্নাথ বাই লেনের বন্ধুটিই চলল আমার ঘাড়ে। কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, ও আমার কেউ হবে না। তার মানে রীতিমতো 7 পাক ঘুরে বিয়ে করবে, স্মৃতিতে শিলমোহর করবে, আর সে তোমার কেউ হবে না? না, পারিস তো এখনও এ বিয়ে বন্ধ কর। আমার কি দায়? বাবা ওকে ছাড়া কাউকে আর পছন্দ করবে না। বেশ, বাবা ওকে এনে আলমারিতে তুলুন, আমি সিঁদুরের সিলটা দিয়ে দেব। তাপস জোরে পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। রুচি কিছুক্ষণ দেখল, বাগান পার হয়ে চলে গেল দাদা। গাড়ি নিয়ে গেল না, পাড়াতেই কোথাও গেল বোধহয়। যাক, যেখানে যাবে। শর্মিকে বিয়ে না করে অন্য উপায় নাই দাদা। বাবার যা বউ, কিন্তু দাদার এতখানি অরাজি হবার কারণ কি শর্মিকে বিয়ে করতে? বকুলনামা সেই মেয়েটার এমন কি গুণ রয়েছে যাতে দাদাকে রুচি শান্তশিষ্ট দাদা মা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করছে? রুচি ধীরে ধীরে তার বাবার ঘরে এসে দাঁড়ালো। বাবা শুধুলেন, কিছু বলছিস রুচি? হ্যাঁ বাবা, দাদার ওখানে বিয়ে করতে একেবারে মত নেই। কেন মিছে শর্মির জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা? এর কারণ কি রুচি? অমন সুন্দর মেয়ে শর্মিষ্ঠা হলে কি হবে? দাদা চায় বাসুদেবপুরের চৌধুরীদের মেয়েকে বিয়ে করতে। শুনলাম তোর মার কাছে, কিন্তু আমার খুব আশ্চর্য লাগছে।
তোর মাকে একবার ডাকতো, দেখে তিনি কি বলেন। মা আর কি বলবে বাবা, বিয়ে যে করবে তারই যখন অমত এখানে বিয়ে করতে, তখন এই বিয়ে না দেওয়াই ভালো। দাদা এখনই আমাকে বলে গেল যে এ বিয়েতে তার মত নেই। আচ্ছা, বাসুদেবপুরে চৌধুরীদের মেয়েটাই দেখা যাক তাহলে। বাবার স্বর গম্ভীর। হ্যাঁ, তাই ভালো। রুচি আস্তে আস্তে বেরিয়ে এলো বাবার ঘর থেকে। আজ দেখা হলে শর্মিতাকে কী চোখে দেখবে কে জানে। চিন্তিত মনে নিজের পড়ার ঘরে এসে ঢুকল সে। বকুল মেয়েটা খুব খারাপ কিছু নয় তো, ভালোই, কিন্তু শর্মির সঙ্গে তুলনায় কি এমন সে? তবু দাদা যখন তাকেই চায় তখন আর কথা কি। কিন্তু শর্মিকে কতখানা আশা দিয়েছিল রুচি। ছি, শর্মির সঙ্গে ইহ জীবনের মতো বিচ্ছেদ হলো তার। কেন সে মরতে গিয়েছিল দাদার বিয়ের সম্বন্ধ করতে? নিজের ওপর রাগ হচ্ছে রুচি। পড়ায় মন বসল না। কিছুক্ষণ পরই বই উল্টে উঠে এলো রুচি মার কাছে। মা রান্নার তদারক করছেন। রুচি এসে যোগ দিল। মা বললেন, এর মধ্যে পড়া হয়ে গেল তোর? দাদার বিয়ে করে তুই পড়াশোনা ছাড়লি দেখছি। না মা, মনটা বড় খারাপ হয়ে গেল। শর্মিকে মুখ দেখাবো কী করে? তার কি করা যাবে, শর্মির ভালো বরে বিয়ে হোক। আচ্ছা মা, বকুল মেয়েটা কি এমন ভালো? কি করে জানবো মা, তোমাদের আজকালকার পছন্দ তোমরাই জানো। উনি তো কাল শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। আমি অনেক করে বুঝিয়ে বললাম যে ছেলের যখন তাকেই পছন্দ তখন বকুলকেই আনা দরকার, তবু উনি রাজি হচ্ছিলেন না। আজ সকালে তোর দাদার সঙ্গে নিজে কথা বলে বুঝলেন যে সে বিয়ে করতে রাজি আছে, তবে শর্মিকে নয়, বকুলকেই। বকুলকে আমাদের বাড়িতে মানাবে না মা, মানিয়ে নিতে হবে। মেয়ে মন্দ নয়, কলকাতার কলের জল আর কন্ট্রোলের চাল পেটে পড়লে রং ফর্সা হবে, অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাবে। এই তো রুচি যেন বিদ্রুপ করল। হ্যাঁ, এই রকম তাই। বাড়িতে মাস্টারনি রেখে কিছুটা পড়িয়ে নিতে হবে। কি দরকার, যার বউ সে বুঝবে, আমাদের অত কি দায়। রুচি রাগ করে চলে গেল, কিন্তু পিছনে পিছনে তার মা এসে বাবার ঘরে ঢুকল। কি কথা হয় শুনবার জন্য বারান্দায় দাঁড়ালো রুচি। মা ঘরে ঢুকলেন। চৌধুরীদের মেয়েটাকে যতখানা খারাপ ভাবছ তোমরা, তা সে নয়, দেখতে ভালোই, চমৎকার গড়ন, আর রং কলকাতায় থাকলে ফর্সা হবেই। লেখাপড়া শিখিয়ে নেওয়া যাবে, বয়সও কম, তবে ওরা বিশেষ কিছু দিতে পারবে না, অবস্থানটা ভাঙনের দিকে। তা বেশ, বিনাপণে ছেলের বিয়ে দিচ্ছি এরকম শুনতে মন্দ নয়, সেই ভালো। বরং ও কথাটা তোমার বন্ধু বান্ধবদের বলো, বিনাপণে বিয়ে দিচ্ছ। কিন্তু কথাটা সত্যি হয়ে গেল রুচির মা। সাধারণত যারা বিনাপণে বিয়ে দিচ্ছে বলে তারা বাইরে বিনাপণে বিয়ে দেয় বটে, কিন্তু ভেতরে 15 আনা আদায় করে নেয়। এখানে তার কিছুই হবে না, এমনকি বরযাত্রী নিয়ে যাবার খরচটাও আমার ঘাড়ে না চললে বাঁচি। ছেলের বিয়ে এভাবে কেউ দেয় শুনেছ বাংলাদেশে? কি আর করা যাবে, অত বড় ছেলে, ধমকে কিছু করানো কি ঠিক হবে? না, সেটা করতে চাই না আমি। নানা দিক ভেবে আমি মত করলাম, তাহলে বকুলের বাবাকে চিঠি লিখে দিই, তিনি এসে পাকা কথা কয়ে যান, আশীর্বাদটাও সেরে যেতে পারেন। কি বলো? আজকের মতো এখানেই শেষ হলো ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীলসারি উপন্যাসটির 4র্থ পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ।